প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলে এলাম বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের 208তম ফেসবুক লাইভে। বরাবরের মতো আজকেও আমাদের অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের সম্মানিত প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া স্যার। আপনারা আমাদের এই ফেসবুক লাইভটি সকল বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে সকল বন্ধুদেরকে আমাদের লাইভের সাথে সংযুক্ত করে নেবেন। এবং আমরা যে টপিকসের উপর আজকে আলোচনা করব, এই টপিকসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিপূর্বে আপনাদের সকলের আকর্ষণ ছিল এবং সকলেই অনুরোধ করেছিলেন যে স্টেরিলিটি বা বন্ধ্যাত্বের উপর যেন আমরা একটি সেশন করি, এবং সেই আলোচনা শোনার জন্য অধীর আগ্রহে আপনারা আছেন। এই জন্যই আমরা আপনাদের চাহিদার উপর নির্ভর করে আজকের এই অনুষ্ঠানটি সাজিয়েছি। আমরা ইতিপূর্বেই ঘোষণা করেছি যে আজকের ফেসবুক লাইভের মাধ্যমে আমাদের শ্রদ্ধেয় স্যার একটি সফল কেস উপস্থাপন করবেন, যে সফল কেস দ্বারা আপনারা বুঝতে পারবেন যে কতটুকু জটিল এবং কঠিন অবস্থাতেও হোমিওপ্যাথিক চিকিৎসা দ্বারা আরোগ্য লাভ সম্ভব, এবং এই হোমিওপ্যাথিক চিকিৎসার যে আশ্চর্য ফল পাওয়া যায় সেই বিষয়টাও ফুটে উঠবে। প্রিয় বন্ধুরা, আমি আর কথা দীর্ঘায়িত করছি না, আমি স্টুডিওতে স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, আপনি যথারীতি ইতিপূর্বে যেভাবে লাইভগুলোতে আপনি প্রত্যেকটা ওষুধের চিত্র তুলে ধরেছেন এবং রোগী চিত্র তুলে ধরেছেন, যে চিত্রের ভিত্তিতে আপনি সকল বন্ধুদের কাছ থেকে একটি জবাব নিয়েছেন এবং সেই জবাবের মাধ্যমে তারা নিজেদের অভিব্যক্তি ব্যক্ত করার পর আপনি তাদের একটি সঠিক ঔষধ বাছাই করে দিয়েছেন, যে আলোচনার কৌশলটি সকল বন্ধুদেরকে অত্যন্ত আকর্ষণ দেখিয়েছে, যে কারণে আমাদের প্রতিনিয়তই আমাদের দর্শক সারিতে প্রতিদিনই আমাদের দর্শক শ্রোতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রিয় বন্ধুদেরকে অনুরোধ জানাচ্ছি, আমি আর একটু সময় নিচ্ছি এই কারণে যে সকল বন্ধুদের কাছে শেয়ার করার পর আমি স্যারের আলোচনায় চলে যাব, কারণ স্যারের এই গুরুত্বপূর্ণ আলোচনা একবার শোনা শেষ হলে তারপর আপনারা সেই আলোচনাটি বুঝতে পারবেন না, যে কারণে আপনাদের ঔষধ নির্বাচনও আপনাদের মনোপুত করানো সম্ভব হবে না। তাই প্রিয় বন্ধুদের কাছে শেয়ার করে দিন। আমি স্যারকে বিনীত অনুরোধ জানাবো, স্যার আপনি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করবেন প্লিজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার শ্রদ্ধেয় চিকিৎসক মণ্ডলী, আমার ছাত্রছাত্রীবৃন্দ, দূরের নিকটে যারা এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামটি দেখতেছেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি। ইনশাআল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও মোটামুটি যতটুকু আল্লাহ পাক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আজকের এই বিষয়টি নিয়ে সম্ভবত এর আগেও আমরা একবার আলোচনা করেছি, সম্ভবত, আমার অনেক কিছু মনে থাকে না। আলোচনা করলেও আমরা একই বিষয়ে বারবার বারবার আলোচনা করব, কারণ আমরা ভুলে যাই এত ওষুধ সাম্রাজ্য, আমরা ওষুধ নির্বাচনে ভুলে যাই। তাই একই ওষুধ আমরা বারবার আলোচনা করব, আমরা শিখব, আমরা জানব। কারণ হোমিওপ্যাথিতে যেদিন ভর্তি হয়েছি সেদিন থেকে আমি মনে করি আমৃত্যু পর্যন্ত আমাদেরকে পড়ার মধ্যেই থাকতে হবে। সঠিক ওষুধ নির্বাচনের ক্ষেত্রে পড়ার কোনো বিকল্প নাই। আজকে এমন একটি বিষয় নির্ধারণ করেছি আমরা, স্টেরিলিটি। তার মানে কি? বন্ধ্যাত্ব। এটা বড় ইম্পর্টেন্ট বিষয়, মারাত্মক বিষয়, যে আমাদের সমাজে রোগীদের ক্ষেত্রে, রোগী এবং রোগিণীদের ক্ষেত্রে
এই বন্ধ্যাত্বের কষ্ট অতি মারাত্মক, এবং বাংলার ঘরে ঘরে বিভিন্ন জায়গায় আনাচে কানাচে আমার বন্ধ্যাত্ব মা বোনেরা আছেন, পুরুষরাও আছেন। গ্রাম বাংলায় এখনো প্রচলিত বন্ধ্যাত্ব মানি মহিলা বন্ধা, মহিলার বাচ্চা হচ্ছে না, দোষ সব মহিলার। আমাদের শিক্ষিত মা বোনেরাও এখনো তাই বলে, আমার ভাইয়ের আবার বিয়ে করাবো। হায় রে, হায় রে, শিক্ষিত সমাজ, শিক্ষিত আমার বাংলার জাতি, এই হলো শিক্ষার নামে মূর্খতা। বন্ধ্যাত্বর জন্য যে ওই মায়ের ছেলেরা দায়ী, মায়ের ছেলে দায়ী, তার স্বীকার করতে চায় না বা জানে না। সব দোষ আমার, বংশ রক্ষা করতে আমি আবার ফলরে বিয়ে করাবো। হায় রে। তবে ইদানিং কিছু সমাজের মধ্যে কিছু পরিবর্তন এসেছে, পরিবর্তন আরো বেশি হওয়া উচিত, সচেতনতা বৃদ্ধি পাওয়া উচিত, এবং রেডিও টেলিভিশনে বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার করা উচিত বন্ধ্যাত্বের জন্য উভয় দায়ী, পুরুষ এবং মহিলা দুজনেই দায়ী। আবার সিঙ্গেল ইন্ডিভিজুয়ালি দায়ভার আছে, পুরুষেরও ইন্ডিভিজুয়াল আছে, মহিলাদের ক্ষেত্রেও ইন্ডিভিজুয়াল আছে। তাহলে আজকে এই বন্ধ্যাত্বের বিষয়ে যদি আমরা মডার্ন সায়েন্সের টেকনোলজিতে যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে মেডিকেল টার্মে 3টা টার্ম আপনাকে বুঝিয়ে দিবে যে বন্ধ্যাত্বটা কেন, কি। যেমন আমরা কি বলি, একটা টার্ম এজোস্পার্মিয়া, আর একটা টার্ম নর্মোস্পার্মিয়া, আরেকটা টার্ম অলিগোস্পার্মিয়া। যারা অ্যালোপ্যাথিক চিকিৎসক বন্ধুরা আছেন, তারা চমৎকার চিকিৎসা করে থাকেন। শেষ পর্যন্ত চিকিৎসার নামে ওনারা টেস্টিও বেবি আপনাদেরকে উপহার দেন। আমাদের এই বাংলাদেশে ইনফার্টিলিটি সেন্টার, স্টেরিলিটি সেন্টার আছে। এখন আসুন, আপনাকে বুঝতে হবে যে এজোস্পার্মিয়াটা আমরা মডার্ন টেকনোলজিতে আমরা পেয়েছি। সিমেন অ্যানালাইসিস, সিমেন মানে পুরুষের বীর্য, পুরুষের বীর্য অ্যানালাইসিস করলে ওই বীর্যের মধ্যে দুটা বিষয়, একটা হলো স্পার্মলেস is known as azoospermia, or শুক্রাণু মৃত। আপনার বীর্যের মধ্যে আপনার ছেলে, যেই ছেলেরে সুঠামদেহী ছেলে, নাদুস নুদুস ছেলে, আপনার মায়ের যক্ষের ধন সেই ছেলে, আপনি মা তো বলেছেন ছেলের কোনো দোষ নাই, কিন্তু যন্ত্রে বলে এজোস্পার্মিয়া। তার মানে কি, ছেলের যে বীর্য, ওই বীর্যের মধ্যে শুক্রাণু নাই। তো শুক্রাণু না থাকলে আসবে কোত্থেকে বাচ্চা? বাচ্চা সৃষ্টির উপাদান হলো শুক্রাণু, অথবা মৃত শুক্রাণু, অথবা নষ্ট শুক্রাণু, এর নাম হলো এজোস্পার্মিয়া। যে সমস্ত
পুরুষদের অ্যাজোস্পার্মিয়া, সেই পুরুষরা বাবা হইতে পারবে বলে আমার মনে হয় না। আল্লাহ পাক দিলে অনেক কিছুই পেতে পারি, তবে মেডিকেল সায়েন্সে যদি অন্তত হোমিওপ্যাথিক চিকিৎসকদের নিকট এইটার পার্সেন্টেজ যদি 99 ভাগের 1 ভাগও যদি থেকে থাকে, আমরা সেই অ্যাজোস্পার্মিয়ায় যে যারা অ্যাজোস্পার্মিয়া নিয়ে আমাদের কাছে আসেন, আমরা অন দি বেসিস অফ কজেশনে আমরা চেষ্টা করতে পারি যে দেখি না, আমাদের কাছে তো লাস্ট স্টেজে আসে, সেই পর্যায়ে আমরা এই ক্ষেত্রে চেষ্টা করি। তবে আপনার এই হাতটা সম্পূর্ণ ড্যামেজ, ব্লাড সাপ্লাই একদম নাই, হোয়াট উইল ইউ ডু? তারপরে উই মে ট্রাই, আমরা চেষ্টা করব। এই অবস্থায় তো আমাদের কাছে আসে, তাহলে অ্যাজোস্পার্মিয়ায় 99 ভাগ ধরে নেন কোনো বাচ্চা হবে না। আচ্ছা, এরপরে আসেন অলিগোস্পার্মিয়া। এটা মানে কি? এটা মানে কি? অলিগোস্পার্মিয়া আপনার স্পার্মের পরিমাণ বীর্যের মধ্যে যদি 1 মিলি লিটার বীর্যের মধ্যে 15 মিলিয়নের কম যদি শুক্রাণু থাকে, তার নাম অলিগোস্পার্মিয়া। 1 মিলিমিটার বীর্যের মধ্যে, তার মানে কি অত্যন্ত শুক্রাণুর পরিমাণ খুবই কম। 15 মিলিয়নের নিচে থাকলে সেটা অলিগোস্পার্মিয়া। এইটাও এইটার পরে যদি এই অবস্থায়ও যদি আসে, তাহলেও উইমে অলিগোস্পার্মিয়া যাদের আছে তাদের অন্তত আশা করা যায়। আর নর্মোস্পার্মিয়া মানে স্বাভাবিক, নর্মাল, আপনার বীর্যের মধ্যে স্পার্ম আছে, এটা নর্মাল। এখন আসেন ইনফার্টিলিটি। আমরা দুইটা মুদ্রার এই পিঠ আর ওই পিঠ, কিন্তু আমরা গোলাইয়া ফেলি। আমাদের এই জায়গায় মোহাম্মদপুরে ইনফার্টিলিটি সেন্টার আছে, স্টেরিলিটি সেন্টারও আছে, বাট মেডিকেল সায়েন্সে দুইটাই বোথ আর সেম। যেমন আমার টিউবারকুলিনাম বোভিনাম, টিউবারকুলিনাম ব্যাসিলিনাম, বেসিক্যালি বোথ আর সেম। ঠিক তেমনি ভাবে ইনফার্টিলিটি তার মানে ফেলিওর টু কনসেপ্ট। একজন মহিলা কনসেপশনে ফেলিওর। এখন মনে করেন এক কথায় প্রজননে সক্ষম, কিন্তু সক্ষমকে প্রজননের সক্ষম না একজন নারী, সেই নারীকে গর্ভবতী করণে আপনি ব্যর্থ। এই ব্যর্থতাটার নাম হলো মেল ইনফার্টিলিটি। মহিলার ক্ষেত্রে ওকে, কিন্তু পুরুষের ক্ষেত্রে সম্পূর্ণরূপে অক্ষম। এটা হলো মেল ইনফার্টিলিটি। আর ফিমেল ইনফার্টিলিটি,
পুরুষের সব কিছু ওকে, কিন্তু ফিমেলের জমিন জমিন অনুর্বর, মহিলার জমিন অনুর্বর, ক্ষতবিক্ষত, সেখানে আগাছা, সেখানে সিস্ট, সেখানে টিউমার, সেই জায়গার মধ্যে আলসারেশন। এই সমস্ত প্রেক্ষাপটে ফিমেল ইনফার্টিলিটি। এখন এইবার আসেন, আমরা দুজনে সক্ষম, মেলেও সক্ষম, ফিমেলেও সক্ষম, বাচ্চা হচ্ছে না। তার প্রধানতম আমাকে চিন্তা করতে হবে আমার অঙ্গের অবস্থাটা কি, রিপ্রোডাক্টিভ অঙ্গের অবস্থাটা কি, শুক্রাণু বাইর হওয়ার রাস্তার অবস্থাটা কি, ওই জায়গায় কি কোনো ইনজুরি হয়েছে কিনা, কোনো আঘাত পাইছে কিনা, আমার মা বোনরা তলপেটে আঘাতপ্রাপ্ত হয়েছে কিনা, কলসি কাখে পুকুর থেকে পানি আনতে গিয়ে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছে কিনা, পেটের বাচ্চা পর্যন্ত পড়ে যায়। আর আমাদের তথাকথিত পুরুষ জাতি ওর তলপেটে লাথি মারছে কিনা, লাথি মেরে তার তলপেট ক্ষতবিক্ষত, তার ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানকে ক্ষতবিক্ষত করেছে কিনা, আহত করেছে কিনা, বেলিস পারের মতো সুপারি গাছ নারকেল গাছ থেকে উপরের থেকে নিচে নামতে গিয়া তার মেল রিপ্রোডাক্টিভ অর্গান ক্ষতবিক্ষত, মেল রিপ্রোডাক্টিভ অর্গানের মাঝখানে কোনো টিউমার ফর্ম করছে কিনা, এগুলা বর্তমান মডার্ন সায়েন্সে আপনাকে আবিষ্কার করতে হবে। আপনি প্যাথোলজিকে মাইনাস করবেন? নো, নেভার। আল্ট্রাসোনোগ্রামকে মাইনাস করবেন? মোটেও না। আজকে মডার্ন টেকনোলজির কারণে শিশু মৃত্যুর হার অনেক কমে গিয়েছে। দ্যাটস ওয়াই আপনি আজকে এই 2025-এ এসে আপনাকে জানতে হবে যে আপনার স্পার্ম আসার পথে কোনো বাধা আছে কিনা, কোনো ইনজুরি আছে কিনা, আপনাকে এটা জানতে হবে। অথবা মহিলার ওভাম কেন প্রস্ফুটিত হচ্ছে না, ওভামের মধ্যে তার ফ্যালোপিয়ান টিউব, দুইটার ফ্যালোপিয়ান টিউবের মধ্যে কোনো বাধা আছে কিনা, সেই বাধাগুলি আমরা পাবো কিসের মাধ্যমে? আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে। সেই বাধা আছে কিনা, ইনজুরি আছে কিনা, এগুলি আমাদেরকে জানতে হবে, এগুলি আমাদেরকে বুঝতে হবে এই প্রিলিমিনারি স্টেজে। তারপরেই যদি দেখি যে না, কোনো বাধা নাই, এরপরে আমরা অগ্রসর হতে থাকি। এই বাধা আইদার মেল অর ফিমেল, দুইজনের মধ্যে একটা অবস্থা থাকতে হবে, অবস্টেকেল থাকতে হবে। এই অবস্টেকেল টু কিউর অ্যাপোরিজম নাম্বার 3-তে আছে। আরোগ্যের পথে কোনো বাধা আছে কিনা সেটা আমাকে দেখতে হবে, আমাকে জানতে হবে। এখন এখন এই হলো প্রথম আমার অবস্থান। দ্বিতীয়ত হলো যে আমরা এইবার টোটাল আমরা চলে যাব আমাদের হোমিওপ্যাথিক কনসেপশনে। এর আগে আরেকটা বিষয় আমরা জানব, আমার ছেলের, আমার স্বামীর চরিত্রটা কেমন, আমার স্ত্রীর চরিত্রটা কেমন। এই বিষয়গুলি আমার স্বামী স্ত্রী, আমাদের আহার বিহার, খাদ্য আজকাল আপনারা যদি ইউনিভার্সিটি লেভেলে যান, মেয়েরা যদি সিগারেট না খায় তাহলে মডার্ন বলা যায় না। সবার সামনে মদ না খাইলে
মদ বিয়ার হুইস্কি খেলে নিজকে মনে করে যে না এই আমরা মডার্ন টেকনোলজিতে আসি, সুতরাং অথবা বলবে তোরা সো কোল্ড, তোদের কোনো অস্তিত্বই নাই। তাই এই যে আজকালকার ছেলেরা মেয়েরা এই পর্যায়ে, তাহলে বিয়ার, হুইস্কি, বার্গেন্ডি, টোবাকো, অ্যালকোহল, এক্সাইটিং ড্রিঙ্কস এর মধ্যে জড়িত, এই কারণগুলি অবস্থার মধ্যে জড়িত। এরপরে ফ্যাট, ফ্লেভি, একদম ছেলেরা মোটা সোটা, তারপরে মেয়েরা মোটা সোটা, এর জন্য আমার স্টেরিলিটি হতে পারে, আমার ইনফার্টিলিটি হতে পারে, এবং হরমোনাল ইনব্যালেন্স। পুরুষের ক্ষেত্রে তার টেস্টিসের অস্বাভাবিকতা থাকতে পারে, ভেরিকোজ ভেইন সেই জায়গার মধ্যে অস্বাভাবিক অবস্থায় থাকতে পারে। সেইগুলি আমাদেরকে, সেগুলার অবস্থান অস্বাভাবিকতা আমাদেরকে দেখতে হবে যে কি কারণে আমার এই আজকে স্টেরিলিটি, ইনফার্টিলিটি, এই বিষয়গুলি অবজারভেশনের পর অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথিক কনসেপশন, sterility, infertility is 100% chronic disease. The patient suffering from chronic disease. তাহলে এই ক্রনিক ডিজিজের পিছনে জড়িত আমার মায়াজম। উইদাউট মায়াজম নেভার বি ক্রনিক ডিজিজ। আমার সোরা, আমার সিভিলিস, আমার সাইকোসিস, সোরা সিভিলিস সাইকোসিস, তারপরে মিক্সড মায়াজম, মিশ্র মায়াজম, টিউবারকুলার মায়াজম, এই বিষয়গুলি সম্বন্ধে আপনাদের জানতে হবে। জানলেই তখন আপনি একের পর এক বুঝতে পারবেন আপনার রোগীটা কোন মায়াজমের। এখন আমরা বেসিক্যালি আমাদের হোমিওপ্যাথিক সায়েন্সে অর্গাননে, ক্রনিক ডিজিজে, মেডিকায় আমাদের ডাইরেক্ট ইন্ডিকেশন, সেই ইন্ডিকেশনের মধ্যে আমার স্টেরিলিটির জন্য আমি যা কজেশন বলেছি এগুলো আমাদের বইতেও আছে, এবং ফাইনালি আমাদের কজেশন সোরা সিভিলিস সাইকোসিস এই মায়াজমেটিক অবস্থানের উপর ভিত্তি করে। আচ্ছা, এগুলা এই অবস্থায় আমরা এইবার খুব চিন্তা ভাবনা করে, আপনারা যদি সিম্পলি যে আমি স্টেরিলিটির শুধু চিকিৎসা করব, বন্ধাত্বের চিকিৎসা করব, ইনফার্টিলিটির চিকিৎসা করব, আর কিছু না, আপনার হাতে প্রচুর ওষুধ আছে, কিন্তু সেই ওষুধের প্রয়োগ বিদ্যা যদি আপনি জানেন, তাহলে অন্তত হোমিওপ্যাথিক ওষুধ এবং হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে আমার মনে হয় আমরা মায়ের ডাক শোনাতে পারবো, বাবাকে বাবা ডাক শোনাতে পারবো, আমাদের বিশ্বাস। কিন্তু যেইভাবে একটু আগে চেম্বার থেকে আসতেছি, এক লোকে কয় স্যার এই ওষুধটা আছে নাকি? আমার বাপ দাদার 14 গোষ্ঠীও নাম শুনি নাই। কেন স্যার? সব দোকানে আছে, সব। তার মানে আপনাদের ইনফার্টিলিটি, স্টেরিলিটি নামে ওষুধ আছে। আপনারা হোমিওপ্যাথিক ডাক্তারিয়ারা সব পারেন। সুতরাং এই স্টেরিলিটি, ইনফার্টিলিটি ভালো করতে মাথা লাগে, বিদ্যা বুদ্ধি লাগবে। এখন আজকে অবশ্যই যত রাত্রেই হোক আমি একটা কনফার্ম কেস আপনাদেরকে দেব। দেওয়ার আগে আমি এতক্ষণ যা আলোচনা করেছি
এই আলোচনার পরে আমি এইবার কেসে চলে যাচ্ছি। আমার এই কেসটা এখন আমি বিগত 15 বছর আগের ঘটনা, তখন থেকে অদ্য পর্যন্ত আমি কোর্ট কাছারিতে আছি। ওই সময়ে ছিলাম আমি নিজের জন্য, পরবর্তীতে আস্তে আস্তে হোমিওপ্যাথির জন্য কোর্ট কাছারিতে যাওয়ার পরে আমার সেই জায়গার মধ্যে অ্যাটর্নি অফিসের মধ্যে অ্যাটর্নি জেনারেল যেখানে বসে, অ্যাটর্নি জেনারেল, ডিপটি অ্যাটর্নি জেনারেল, এডিশনাল অ্যাটর্নি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, তো ওনাদের সাথে যেখানে আমার প্রয়োজন সেই জায়গায় গিয়ে আমি হাজির। উনি অ্যাডভোকেট সাইফুজ্জামান, ম্যান অফ সাতক্ষীরা। 15 বছর আগের ঘটনা বলি, বড় চমৎকার মানুষ। তো আমি আবার আমার কাজ উদ্ধার করতে আমি অত্যন্ত জলবত্তরলং, অত্যন্ত আবেগী, তখন আমি সম্পূর্ণরূপে পালসেরিলা হয়ে যাই। আচ্ছা, এইভাবে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিনের দিন উনি বলে, ডাক্তার সাহেব দেখি তো আপনার বাহাদুরি, যদি আপনি বাহাদুরি দেখাতে পারেন তাহলে যত কষ্ট হোক আপনার মামলা আপনার সপক্ষে আনতে চেষ্টা করব, এই জয়টা হবে হোমিওপ্যাথির জয়। আমার অ্যাসিস্ট্যান্ট, আমি নাম ভুলে গেছি, অ্যাসিস্ট্যান্ট অ্যাডভোকেট মহিলা, ওনার বাচ্চা হয় না, বিয়ে হয়েছে আজকে 10 বছর, ওনার এখন 35 বছর, ওনার বাচ্চা হচ্ছে না, ওনার সব চিকিৎসা শেষ। এখন আমি করলাম কি, ওই সময় ভদ্র মহিলার সাথে 2-4টা কথা আমি শুনলাম, শুনি বললাম, আম্মা জান আমি কতটুকু করতে পারবো জানি না, আদৌ আমার দ্বারা সম্ভব হবে কিনা জানি না, তবে আমাদের অনেক ওষুধ আছে, ভালো ভালো ডাক্তার আছে, দয়া করে আমার চেম্বারে আপনি আসবেন। তো ভদ্র মহিলাকে আমি বললাম, অবশ্যই আপনার স্বামীকে সহ আপনি আনবেন। আমি দেখলাম উনি আমার চেম্বারে আসলেন, আসার আগেই ওই যে আমি অ্যাডভোকেট সাহেবের চেম্বারে যাওয়া আসা করতাম, এই মহিলাকে দেখতাম সবসময় মনমরা, কিন্তু আউটলুকিং চেহারা, লম্বা চূড়া ফর্সা মহিলা, কিন্তু তার মধ্যেও কি একটা হারানো অবস্থান তার মধ্যে বিরাজমান। তো তখন আমার প্রয়োজনের তাগিদে আমি আবার নেগেটিভ কোনো কথা কাউকে বলি না, যদিও আপনারা কথায় কথায় বলেন, হাই হাই রে আপনার চেহারা এত খারাপ হয়ে গিয়েছে, কি হয়েছে আপনার, আপনি এত বড় অসুস্থ। খবরদার, দয়া করে কথাগুলি বলবেন না। আমরা কথায় কথায় রাস্তাঘাটে বলে বসি, এই যে বলাটা, আত্মীয় স্বজনকে বলাটা, এই বলাটা কি আপনার একটা ঔষধ? এই বলাটা ওই রোগীটাকে আরো বেশি ক্ষত করে ফেলে। আপনাকে পজিটিভ মেন্টালিটিতে কথা বলতে হবে, ইউ আর লুকিং ফাইন, এইভাবে কথা বলতে হবে ওনাকে, কোনো অসুবিধা নাই, কি হয়েছে আপনার, আগাইয়া যাবেন তার জন্য। ঠিক সেই মহিলাকে বলার সাথে সাথে উনি 5-7 দিন, 10 দিন, 15 দিন পর, আমি ভেবেছিলাম পরের দিন আসবো, কিন্তু আসে নাই। তারা কেউ ব্যারিস্টার, তারা কেউ শিক্ষায় অনেক উচ্চ শিক্ষিত, মোহাম্মদপুরে বিশাল বড় বাড়ি নিয়ে থাকে, তারা কি আমার মতো তথাকথিত নজরুল ইসলামের কাছে আসবে? আসতে অন্তত 20 বার। তাদের মরণের খাটের মধ্যে লাশ উঠানোর আগেও আপনাকে সালাম দিবে না, কইব আর একটু অ্যালোপ্যাথি খাইয়া লই। সেই কপাল নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি, সেই কপাল নিয়েই আমাদের কাছে রুগী আসে।
2-4টা রুগী ভালো করে বিদায় আজকে হোমিওপ্যাথি বিশ্বের 110টা দেশে। আগামী দিনে আমি থাকবো না, কিন্তু এই বাংলায় আপনারা থাকবেন হোমিওপ্যাথির পতাকা নিয়ে। হোমিওপ্যাথিক চিকিৎসায় জয়ধ্বনি নিয়ে আপনারা থাকবেন ইনশাল্লাহ। ঠিক ওই 15 দিনের মাথায় 20 দিনের মাথায় 3বার ফোন দিছি, যেহেতু আমারও দুর্বলতা আছে, মামলা আছে। 3-4 বার ফোন দিয়া তারপরে মহিলারে আনাইছি। নিজের গর্জে আসে নাই, 10 বছর বাচ্চা হয় নাই, শেষ পর্যন্ত রেডি, পালক বাচ্চা, বাচ্চা পালবে, পালক বাচ্চা নিবে। এখন টেস্ট টিউব বেবিও, আমি যে সময়ের কথা বলছি সেই সময় টেস্ট টিউব বেবিও সাকসেসফুলি হচ্ছে না। যাই হোক, ভদ্রমহিলা আসলেন, আমি ওনার পেইল মেন্টালিটি দেখলাম, এনিমিক মেন্টালিটি দেখলাম, এবং তার মধ্যে একটা হতাশা, বিধ্বস্ত, বিপর্যস্ত মানসিকতা দেখলাম। এই দেখার মধ্যেও বারবার আমি বললাম, মা জননী আপনার কষ্ট, স্যার আপনার কাছে কষ্টের কথা কি বলবো। আজকে 10 বছর আমি সামাজিকভাবে নিগৃহীত, পারিবারিকভাবে আমি নিগৃহীত। যেদিকে যাই সেদিকেই আমার বন্ধু বান্ধবের সাথে কথা বলতে গিয়ে বলে, আপনার কয় বাচ্চা? জানেন ডাক্তার সাহেব, পৃথিবীতে এর চেয়ে বড় কষ্ট আর নাই, আমার তো বাচ্চা নাই। মুখ কতক্ষণ বন্ধ করে রাখবো, বলি বাচ্চা নাই। এরপরে মুখটা বেঁকা করে চলে যায়, এইরকম অবস্থা। ডাক্তার সাহেব, কান্না আর কতক্ষণ ধরে রাখবো? তবে এই মানুষটা, আমার স্বামী নামক এই মানুষটা আছে বলে আমি এখন পর্যন্ত সুইসাইড করি নাই। আমার এই অবস্থায় ওনার পজিটিভিটির কারণে আমি টিকে আছি। দেখা যাক। হাওবার, তার মানে এইটাই কষ্ট, আর কোনো কষ্ট? আচ্ছা, এইবার আমি তার হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে চলে গেলাম। কবে? বিবাহিত জীবনের 25 বছর আগে। বিবাহিত জীবনের এখনো আলোচনা করি নাই। 25 বছর আগে শুধু ওনাকে জিজ্ঞাসা করলাম, আম্মা জান, আপনার কোনো অসুবিধা, আপনার কোনো কষ্ট আপনার কি ছিল? আপনার কি এই আপনার যে পিরিয়ড, মহিলাদের যে মাসিক সময় মতো হয়েছে? জি স্যার, আমার মাসিক সময় মতো হয়েছে, কিন্তু আমার বিবাহিত জীবনের পূর্ব পর্যন্ত আমার মাসিকের কোনো কষ্ট নাই। মাসিকের কোনো ব্যথা ছিল না, জ্বালা ছিল না, কোনো কষ্ট ছিল না। পরিষ্কার মাসে আমার যেভাবে মেডিকেল সায়েন্সে মাসিক হয় সেভাবে আমার হয়েছে। কিন্তু আমার এই বিবাহিত জীবনের 1 বছর পরে, আমরা 1 বছর প্রোটেকশনে ছিলাম, এরপরে 1 বছর পরে আমরা দুইজনে রাজি হয়েছি বাচ্চা নেব। এখন বাচ্চা নিতে গিয়ে 6 মাস পর পর্যন্ত চেষ্টা করে দেখি বাচ্চা হয় না, কনসেপ্ট করে না, বরং উল্টা আমার মাসিক অনিয়ম হয়ে গেছে, অনিয়মিত মাসিক। আমার 2 মাস 3 মাস পর পর অনিয়মিত মাসিক, এবং মাসিকের পরিমাণ কম। আমি ফেটি হয়ে যাচ্ছি, এবং আমার সেক্সুয়াল মেন্টালিটি, আমি খুব হাইপার সেক্সি ছিলাম। আমার এখন সেক্সের মধ্যে আমার ইম্পর্টেন্সই দেখা দিয়েছে। আমার সেক্সুয়াল ডিজায়ার কমে গেছে। মাসিকের আগে আমার ব্যথা বেদনা এবং মাসিকের আমার জ্বালা পোড়া
তারপরে মাসিক ইরেগুলারিটিস, এই অবস্থায় তখন আমার মাথার ভিতরে চলে আসলো, এই মেয়েটা তো বিয়ের আগে ভালো ছিল, মাসিক স্বাভাবিক ছিল, তার মানে বিয়ের পরে এই ঘটনা, আমি তার সমস্ত ইনজুরির ঘটনা সব জানলাম, নো ইনজুরি এট অল। তাহলে ভিতরে ভিতরে আমার মধ্যে চলে আসলো, স্বামী বেটা তুমি তার জন্য দায়ী। যতই তুমি নিজকে সাধু ভাবো না কেন, হোমিওপ্যাথিক চিকিৎসকের রাডারে তুমি ধরা পড়ে গেছো। আমি এবার কনফার্ম হয়ে গেলাম যে নো, এতদিন পর্যন্ত তো ভালো ছিল আমার মেয়ে, আজকে বিয়ের পরে কেন এই অবস্থা। শুধু একটু জিজ্ঞাসা করেছি, আপনার মিসক্যারেজ হয়েছে, কোনো বাচ্চা নষ্ট হয়েছে, নষ্ট করেছেন? নো স্যার, কোনো বাচ্চা নষ্ট করি নাই। ওকে, তাহলে আমি আপাতত I want to confirm what's the cause behind it, to find out the causation. আমি causation find out করতে গিয়ে আমি এবার মহিলাকে বললাম, আম্মা জান, সরি টু সে, আপনি আধা ঘন্টার জন্য বেলি রোডে বেড়াই আসেন, বেলি রোডের উল্টা পাশে আমার চেম্বার, আর ওই হাজবেন্ডকে রাখলাম, হাজবেন্ডকে আমি রাখলাম, দেখে বললাম, বাবা যদি তুমি বাচ্চা চাও, যদি তুমি বাচ্চার বাপ হইতে চাও, মহিলায় মা হবে কিনা এটা পরের ব্যাপার, তুমি বাচ্চা চাও? জি স্যার, আমি বাচ্চা চাই। যদি বাচ্চা চাও তাহলে তুমি সব সত্য কথা আমাকে বলতে হবে। আচ্ছা, এইবার তার লাইফ স্টাইল, তার সেক্সুয়াল লাইফ, তার যৌবন, তার পিউবার্টি, তার অ্যাডোলেসেন্স পিরিয়ড, আমি সবকিছু জানলাম। জানার পরে আমি তাজ্জব হয়ে গেলাম যে আরো 10 জন তথাকথিত পুরুষের মতো সেও বহুগামী, বহু এবং বিবাহিত জীবনেও, এবং তার যখন যৌবন সে অবৈধ পন্থায় বহু নারীর সাথে তার মেলামেশা। তাহলে এই মেলামেশার পরে নারীর সাথে বৈধভাবেও হইতে পারে, অবৈধভাবেও মানুষ হইতে পারে, বিবাহিত জীবনের পরেও হইতে পারে, বিয়ের মধ্যেও, বিয়ের পরে মহিলা নিজের ওয়াইফের সাথেও তার এসটিডি, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ গুলি ট্রান্সমিট হইতে পারে। তখন ওনাকে আমি জিজ্ঞাসা করলাম, আপনার এইভাবে যদি বলেন সিভিলিস গনেরিয়া, কেউ বুঝবে না, বলবেও না। আচ্ছা বাবা, আপনি তো অনেক বহুগামী, আপনার কোনো কষ্ট হয়েছে? আপনার কোনো কষ্ট, আপনার পেশাবের কোনো কষ্ট, পেশাবের রাস্তায় কোনো অসুবিধা হয়েছে? জি স্যার, আমার দুইবার, আমার বিয়ের আগেই আমার দুইবার আমার অ্যালোপ্যাথিক ডাক্তারদের কাছে যেতে হয়েছে। ওই পর্যন্ত সিফিলিস গনেরিয়া বলবেন না আপনারা। আচ্ছা, ডাক্তার সাহেবের কাছে যে গেলেন, আপনি কি ইউরোলজিস্টের কাছে গেছেন? বুঝি স্যার, ইউরোলজিস্টের কাছে গেছি। ওকে, আপনার পেশাব সংক্রান্ত জটিলতা? জি স্যার, প্রচন্ড জ্বালা পোড়া, প্রস্রাবের কষ্ট। এই জটিলতায় আমি ওই ডাক্তারের কাছে গিয়েছি। তখন ডাক্তার কি, তখন আপনি শুধু একটু খোঁচা দিবেন, ডাক্তার কি আপনাদের যাই ওষুধ দিছে এর মধ্যে কি অ্যান্টিবায়োটিক দিয়েছে? স্যার, হ্যাঁ, আমি অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে আমি ভালো হয়ে গেলাম। ভালো তো হয় নাই, এটা সাপ্রেসড হয়েছে। তাহলে আমি বুঝে গেছি তার সাপ্রেস অ্যান্টিবায়োটিক, তার মানে আমাদের ভাষা তারা বুঝবে না। সিফিলিস গনেরিয়া, মেইনলি গনেরিয়া,
এই গনেরিয়াতে সে অ্যাফেক্টেড, সে বহুগামী। এই অবস্থার প্রেক্ষাপটে আমি তার কাছ থেকে কজেশনটা পেয়ে গেলাম। পেয়ে ইতিমধ্যে মা জননী আসলেন। আমি তখন বললাম, আম্মা জান, আপনারা যখন সেক্স করেন আপনার কষ্ট হয়? জি স্যার, আমার খুব কষ্ট, আমার খুব জ্বালা পোড়া হয়। কিন্তু স্যার এখন তো সেক্সুয়াল ডিমান্ড নাই। তাহলে আমার রাডারে চলে আসছে, দ্য কজেশন ইজ সাইকোসিস, দ্য কজেশন ইজ নাইজেরিয়া গনেরি, যেটা আমাদের বর্তমান হানেম্যানের সময় নিদান তত্ত্ব ছিল, কিন্তু হানেম্যানের সময় নাইজেরিয়া গনেরি ছিল না। এই জীবাণু তত্ত্ব পরবর্তীতে আসছে। তার মানে গনেরিয়া, তার মানে সাইকোসিস তার ভিতরে ছিল, সেটা তার ওয়াইফের মধ্যে ট্রান্সমিট হয়েছে। আচ্ছা মা, এই যে ট্রান্সমিট যাই, এটা আর বলি নাই, আপনার আপনার গোপন অঙ্গে কোনো টিউমার, কোনো বাড়তি গ্রোথ, কোনো সিস্ট না স্যার। কিন্তু গনেরিয়া কি করেছে, তার সেক্স, পুরুষের সেক্সের কারণে তার তার যে পিরিয়ড, তার এই পিরিয়ডটা, মাসিক পিরিয়ডটা বন্ধ করে দিয়েছে 3 মাস 4 মাস, এবং স্ক্যান্টি এবং পরিমাণে কমাইয়া দিয়েছে। তাহলে পরিষ্কার হয়ে গেলাম, আস্তে আস্তে স্যার আমি এনিমিক হয়ে যাচ্ছি, আস্তে আস্তে আমি দুর্বল হয়ে যাচ্ছি, আস্তে আস্তে স্যার আমার অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা বেদনা আরম্ভ হয়ে গেছে। স্যার জানেন, আমি প্রশ্ন করি উত্তর নেই, আর কি? স্যার আমার কোমর ব্যথা, আমার পায়ে ব্যথা, আমার জয়েন্টে জয়েন্টে ব্যথা, আমার পায়ের তলায় ব্যথা। তাই নাকি? জি স্যার, আমার অ্যাঙ্কেল জয়েন্টে ব্যথা, পায়ের তালুতে আমার ব্যথা, আমার পায়ে জ্বালা পোড়া, অতিরিক্ত জ্বালা পোড়া। তাহলে আমি কি পেলাম? আমি তার প্রেজেন্ট কমপ্লেন গুলি নিলাম, এইবার তার হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড এই মহিলার নিলাম, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু পাই নাই। এইবার তার সার্বদৈহিক লক্ষণ নিলাম, পারিবারিক ইতিহাস নিলাম, তার বাবা মা এবং তার ভাই বোনদের, তাদের কোনো এই ধরনের বাচ্চা হয় নাই এরকম কোনো হিস্ট্রি আছে কিনা কোনো, এবং বললাম তোমার মায়ের কি 10-15 বছর বয়স পরে বাচ্চা হয়েছে? না, তাও না। তাহলে তাদের হিস্ট্রিতে এই ধরনের কোনো কমপ্লেইন নাই, এবং এই মহিলার কোনো ফাইব্রয়েড অফ দ্য ইউটেরাস নাই, সিস্ট নাই, তারপরে তার স্ট্রিকচার নাই, তার আরোগ্যের পথে কোনো বাধা নাই। তাহলে এইবার তার শুধু পিরিয়ডের এই গন্ডগোল, এই গন্ডগোলের পরে এইবার আসেন, আমি এবার তার সার্বদৈহিক লক্ষণ, মাগো তোর ঘুমটা কেমন? স্যার আমার কোনো ঘুম নাই। কেন? স্যার সামাজিক কারণে, পারিবারিক কারণে, বন্ধু বান্ধবের কারণে, রাস্তাঘাটে হাঁটতে চলতে ফিরতে এই কথাগুলি ইন জেনারেল বলে। কয় বাচ্চার মা, জানেন স্যার, এটা একটা পুরুষের যতটা কষ্ট তার থেকে 100 গুণ বেশি কষ্ট একজন নারীর। এই কষ্টটা কিন্তু আমি বহন করে যাচ্ছি, শুধু বাচ্চা হচ্ছে না বিদায়। তাহলে স্যার আমার খাওয়া দাওয়া, চলাফেরা সবকিছু অস্বাভাবিক। দেখেন না স্যার, আমি যে ওকালতি করি তাতেও আমার কোনো শান্তি নাই। স্যার রাত্রি জাগরণ করি, কিন্তু আমার ভিতরে কোনো অশান্তিতে আছি, আমি মা হতে পারছি না। আচ্ছা মা, তোমার শরীরের মধ্যে তুমি যে ঘুমাও, আমাকে একটু বলো তো, তুমি কিভাবে ঘুমাও?
চিত হয়ে, কাত হয়ে, উপর হয়ে কিভাবে শো? আপনি যখন ওষুধ নির্বাচন করবেন, আপনার ওষুধে বলে দিবে কিভাবে আপনি শোন। এই মহিলা বলতেছে, স্যার আমি প্রায় উপরে শুই। স্বপ্ন স্বপ্ন স্যার, আমি দেখি আমার পিছন থেকে কেউ আসতেছে, আকাশে উড়ে যাই, পড়ে যাই। অলিক স্বপ্ন, অবাস্তব স্বপ্ন, ভয়ের স্বপ্ন। মৃত ব্যক্তি আমার নিকট আসে। চমৎকার। এইবার আসেন, মা তোমার শরীরের মধ্যে কেমন, শীত বেশি না গরম বেশি, কোনটা অসহ্য? স্যার আপনি তো দেখছেন আমাদের চেম্বারের মধ্যে এসি চলছে। আমি বললাম যে এসি তো একটা কোয়াইট ন্যাচারাল। না স্যার, বাসায়ও আমার এসি, গাড়িতেও এসি, এসি ছাড়া চলতে পারি না, শরীরের জ্বালা পোড়া। জ্বালা পোড়াটা স্যার ইদানিং, ইদানিং মানে এই বিবাহিত জীবনের মধ্যে আমার জ্বালা পোড়াটা বেশি হয়ে গেছে। প্রচন্ড গরম সহ্য করতে পারি না। ঘাম কেমন? ঘাম প্রচুর। জ্বালা পোড়াও প্রচুর, গ্রামে প্রচুর। পিপাসা কেমন? মডারেট। ক্ষুধা, রুচি, এটেপিটাইট, ক্ষুধা রুচি একদম নাই বললেই চলে। কম বেশি আমি খাই। এখন এই অবস্থায় এগুলি আমি নোট ডাউন করে নিয়েছি। এই অবস্থায় স্যার দেখেন, আমি যে আপনাদের, আপনি ছাড়াও কত ডাক্তার আমি দেখিয়েছি, এই হোমিওপ্যাথিক অনেক ডাক্তার দেখাইছি। সবাই, আমি কোনো ডাক্তারের দোষ দেব না, হয়তোবা আপনার ডাক্তাররা উপযুক্ত ওষুধ দিতে ব্যর্থ হয়েছে, অথবা উপযুক্ত ওষুধের ব্যর্থতা। কিন্তু আমি এর মধ্যে বংশানুক্রমিক কোনো গনেরিয়া পাই নাই। কিন্তু উপযুক্ত ওষুধের আপনি এগুলা খুঁজে বের করবেন, তারপরে তার ক্ষুধা, রুচি, সবকিছুর মধ্যে একটা অস্বাভাবিক অবস্থা আমরা পেয়েছি। তারপরে তার এইবার পায়খানার মধ্যে গন্ডগোল, একদিন 2 দিন পর পায়খানা হয়। প্রস্রাব, স্যার প্রস্রাবের কষ্ট, প্রস্রাবের জ্বালা পোড়া, মাসিকের কষ্ট তো স্যার আগেই বললাম, যৌন চাহিদার কথা আগেই বললাম। এখন স্যার এগুলা বিরক্ত, যৌন চাহিদা এখন স্যার বিরক্ত তো হবেই, আমাদের তো কোনো কাজ হচ্ছে না, যৌন কাজ করে স্যার লাভ কি? এই অবস্থায় মেজাজটা স্যার খিটখিটে। আর স্যার আমার সব সময় কান্না পায়, সব সময় কান্না পায়। কিন্তু আপনাকে বুঝতে হবে, আপনি ডাক্তার, আপনাকে বুঝতে হবে এই কান্নাটা কি নেট্রামের কান্না, এই কান্নাটা কি ম্যাডোর কান্না, এই কান্নাটা কি পালসেটিলের কান্না। আপনাকে বুঝতে হবে 4 রকম কান্না, এই কান্না আপনাকে বুঝতে হবে। আমিও এই কান্না বুঝছি, এই মহিলার কান্না পালসেটিলের কান্না নয়। তার মানে তার হাতে পায়ে জ্বালা পোড়ার সবকিছু আমি আপনাদেরকে প্রেজেন্ট করলাম। ব্যথা, বেদনা, বাদ, ব্যথা, পায়ের তলায় জ্বালা পোড়া, ব্যথা, সব প্রেজেন্ট করলাম। এইবার তার শুধু বাবা মায়ের ডায়াবেটিস আছে, আর কিছু না। এখন এতক্ষণ যে আপনাদের সাথে ওয়াজ করলাম, কথা বললাম, আর কতভাবে আপনাদেরকে প্রেজেন্ট করব একটা কেস। এইবার আপনারা ওষুধ বলেন, আপনারা কি ওষুধ দিবেন? আমাকে সাহায্য করেন। হুমায়ুন কবির স্যার মেডোরিনাম দিয়েছেন, প্রশ্নবোধক চিহ্ন রাখছ। আব্দুল্লাহ আল মামুন মেডোরিনাম, বলে যাও তাড়াতাড়ি। বজলুর রশিদ মেডোরিনাম, জুয়েল রানা চমৎকার ছেলে মেডো, মেহেদি, মাসুদ, রুশু মেডো, আব্দুল সামাদ শেখ মেডো, শাইকুল ইসলাম মেডো, ওবায়দুর রহমান মেডো, রফিক হাসান মেডো, চঞ্চল সরকার মেডো, ফেরদৌস রোজি মেডো, রাকেশ আলী ইন্ডিয়া মেডো,
মেহেদি মেডো, আশরাফ চৌধুরী থুজা, একটা ব্যতিক্রম থুজা পাইলাম। আচ্ছা, আনসারি মেডো, ফজলুর রশিদ মেডো, সাকিয়া মেডো, শাহরিয়ার ইরফান, আব্বাজান মেডো, বিল্লাল মেডো, রফিক হাসান মেডো। এইবার বুঝছি সাবিনা ইয়াসমিন কই, নাম কই ওষুধের। তফিউল, তফিউল ইন্ডিয়া থেকে তফিউল, থ্যাংক ইউ বাবা মেডো। তুমি রেগুলার ক্লাস করো না কেন? বিপ্লব চক্রবর্তী, তফিউলের বাড়ি মুর্শিদাবাদ মেডো, সিটি হোমিও কেয়ার মেডো। এইবার মোহাম্মদ মোস্তফা মেডো, সালমান আব্দুল্লাহ, আমার পুত্র সমতুল্য মেডো, মিল্টন হোমিও হল মেডো, মিজানুর রহমান সেলিম মেডো। ওকে ফাইন, বুঝছি আপনারা, বুঝছি। আমার কসবা থেকে মেডো, সাইফুল ইসলাম মেডো, কসবা থেকে রাজ্জাকে মেডো, এ কে আজাদ মেডো, আশরাফ চৌধুরী কি নেট্রামিউর, কে বললো নেট্রামিউর, শহীদুল ইসলাম যাক, উজ্জ্বল আরেকজনের নেট্রামিউর, মেডোর ইনাম, চমৎকার। এইবার আসেন, প্লিজ স্টপ ইট। আর বুঝে গেছি আমি বুঝছি আপনারা 98% আপনারা মেডোর ইনামের কথা বলেছেন এবং দুইজনে নেট্রামিউরের কথা বলেছেন, একজনের থুজার কথা বলেছেন। চমৎকার। আমি যেভাবে আপনাদের সামনে কেস উপস্থাপন করেছি, আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যেহেতু ওই মহিলাদের গোপনীয়তার কারণে না দিতে পারলাম মোবাইল নাম্বার, আল্লাহর রহমতে উইদিন 6 মান্থ সে তার গর্ভে বাচ্চা এসেছে এবং হোমিওপ্যাথিক ওষুধে বাচ্চা সে মা হতে পেরেছে। আপনাদের সাথে আমিও বলতে চাই, দ্য মেডিসিন ওয়াজ মেডোর ইনাম। কিন্তু সে তো মা হয়েছে, তার বাবা হয়েছে, তাদের মনে বিশাল আনন্দ, কিন্তু আমার মনে বড় নিরানন্দ। আমি বড় ব্যর্থ চিকিৎসক, কারণ পৃথিবীতে এত বড় আনন্দের খবর ওই বাবা মাকে পৃথিবীতে বাঁচার অধিকার দিয়েছে হানেম্যান তার ওষুধের মাধ্যমে, অথচ যেই খবর জানার কথা আমার প্রথম, সেই খবর আমাকে জানতে হয়েছে বাচ্চার বয়স যখন 9 মাস। এবার বুঝেন, তখন বলে সরি ডাক্তার সাহেব। এই হলো আমাদের হোমিওপ্যাথিক ডাক্তার। আমরা হোমিওপ্যাথিক ডাক্তাররা তার এত বড় জয় এনে দিলাম, আর সেই ভদ্র মহিলা তারপরেও আমাকে বলতে হয়েছে মা জননী আলহামদুলিল্লাহ। আপনি শুধু আমাকে দোয়া করেন না, যেই ওষুধের মাধ্যমে, যে প্যাথির মাধ্যমে আপনার মনে হাসি ফুটাইছে, সেই প্যাথির পক্ষে কাজ করেন। আল্লাহ চাহে তো টিল টুডে অদ্য পর্যন্ত একজন রোগীও পাঠায় নাই, নট এ সিঙ্গেল পেশেন্ট। তাহলে তবে ওনার যে সিনিয়র সাইফুজ্জামান, উনি এখন ডিএজি, বাড়ি সাতক্ষীরা, উনি নিজেই কয় যে ডাক্তার সাহেব সরি, আমি রুগী পাঠাইছি, আলহামদুলিল্লাহ, আপনিও খুশি, আমিও খুশি, সবাই খুশি, তবে মনে কিছু নেবেন না। বেসিক্যালি মানুষ সবকিছু পাওয়ার পরেও মানুষ সবকিছু ভুলে যায়। মানবতা কোথায় এবার দেখেন। আমি আর একটা মিনিট কথা বলে আমি আমার সভাপতির কাছে ফ্লোর দিয়ে দিচ্ছি। আমি আজকে
টোটাল ম্যাডোর আরো কিছু কথা আমি বলতাম, কিন্তু আমি পরবর্তীতে আমি বলবো। পৃথিবীর সৃষ্টি থেকে টিল টুডে অদ্য পর্যন্ত মানুষের দেহে রক্ত প্রবহমান। মানুষ অবৈধ কর্মকাণ্ডে টিল টুডে অদ্য পর্যন্ত আছে। পূর্বে পর্দার বাহিরে করত, এখন পর্দার অন্তরালে মানুষ অবৈধ কাজে লিপ্ত। আজকের এই সভ্যতায় সারা বিশ্ব উলঙ্গ। সেই উলঙ্গতা বিশ্ব বাদ দেন, আমার বাংলাদেশের কথাই বলেন। আপনারা আমরা মেল অ্যান্ড ফিমেল বর্তমানে নোবেল প্রফেশনে এবং মডার্ন প্রফেশনের কারণে আমরা 90% আমরা অবৈধ কর্মকাণ্ডে জড়িত। এবং এই অবৈধ কর্মকাণ্ডে আজকে রোগটা বেশি ছড়ায় নাই এই কারণে, কারণ আজকে আমরা প্রোটেকশন বুঝতেছি। মডার্ন সায়েন্স আমাদেরকে প্রোটেকশন বুঝাইয়া দিছে। যে প্রোটেকশন কতক্ষণ? আজকে সারা পৃথিবীর দিকে তাকান আর বাংলার জমিনের দিকে তাকান। সারা পৃথিবী উলঙ্গ, আর বাংলার জমিনের মধ্যে দাড়িওয়ালারা টুপিওয়ালারা এখন পর্যন্ত সমাজকে টিকে রাখতে চেষ্টা করতেছে। তাহলে এবার হিসাব করেন, এই বাংলায় কত পার্সেন্ট রোগী মেডো? এক মেডো দিয়ে আপনি লিভার ভালো করবেন, এক মেডো দিয়ে আপনি কিডনি ভালো করবেন, এক মেডো দিয়ে আপনি ডায়াবেটিস ভালো করবেন, এক মেডো দিয়ে আপনি ব্রেন টিউমার ভালো করবেন, এক মেডো দিয়ে ফাইব্রয়েড অফ দি ইউটেরাস ভালো করবেন, এক মেডো দিয়ে আপনি সেক্সুয়াল উইকনেসকে রিকভারি করবেন। এভরিথিং। যদি এই মেডোর ইতিহাস যদি সত্য হয়ে থাকে, যারা এই মেডো আবিষ্কার করেছেন, যারা যে কেন্ট এই মেডোকে নিয়ে এত কথা বলেছেন, আমি মনে করি এই মেডোর নাম এতটাই গুরুত্বপূর্ণ। দয়া করে এই বাংলায় যারা আপনারা নকল করে পাশ করেছেন, তাদের কাছে মেডোরা সকাল বিকাল মাইর খাইব আর সকাল বিকাল মারা যাবে। আমি আপনাদেরকে শেষবার মতো বলে যাই, দয়া করে হানেম্যানকে চিনেন, দয়া করে ওষুধগুলাকে চিনেন। ক্রনিক এন্ড কমপ্লিকেটেড কেসগুলি ভালো করতে সর্বোচ্চ 20টা ওষুধ। একটু পরে বলবেন স্যার ওষুধগুলোর নাম কি? নো, নেভার। আপনি বুঝে বার করেন, অথবা একুব সাহেবের কাছে বলবে ওষুধগুলি কইয়া দেন তো স্যার। তাই দয়া করে এবার বুঝেন, মেডো, মার্সল, সিভিলিনাম, সালফার, এগুলাকে নেট্রামিওর, এগুলাকে তটস্থ করেন। আর একটা ক্লাসে আপনাদেরকে স্টেরিলিটি, এবার বুঝছেন তো স্টেরিলিটি কোথায়, ইনফার্টিলিটি কোথায়, আর শেষ পর্যায়ে এগুলা বুঝা এরপরে ওষুধের প্রয়োগের ক্ষেত্রে ধরা খায়া যাইবেন। ওষুধের প্রতি বিশ্বাস থাকতে হবে। কোত্থেকে ওষুধটা আনলেন তার 100% পিউরিটি থাকতে হবে। আর অর্গাননের অনুসারে ওষুধের প্রয়োগ বুঝতে হবে। মনে রাখবেন, এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড। আপনাকে যতটুকু প্রয়োগ করতে বলেছে অতটুকু করবেন। যদি সকাল বিকাল ডাবল ট্রিপল করেন তাহলে ব্যাক গিয়ারে যাবে। আপনি দরকার এতটুকু আপনি পুরোটা খাওয়াই দিলেন, রেজাল্ট জিরো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার। আপনি যেভাবে আলোচনা করতেছিলেন আমি মন্ত্রমুগ্ধের মতো আপনার কথাগুলো শুনতেছিলাম। আমার মনে হইতেছিল যে আমরা এই রোগের কনসেপ্টের উপর যেভাবে আলোচনা করতেছি, শুধু আপনার
এই ম্যাডোরিনামের উপর একটি নির্দিষ্ট আলোচনা হোক, সিফিলিনামের উপর একটি নির্দিষ্ট আলোচনা হোক, অরামমেটের উপর একটি আলোচনা হোক। এইভাবে ম্যাটেরিয়ামেটিকার উপর আমাদের দক্ষতার বিশেষ প্রয়োজন রয়েছে এবং সেই আলোচনায় সকলেরই এখানে সম্পৃক্ত হওয়া উচিত। আমি এই সাবজেক্টটা নির্বাচন করতে ভয় পাইতেছিলাম যে সকল দর্শক শ্রোতাদের মধ্য থেকে যদি আমরা ম্যাটেরিয়ামেটিক্যাল সাবজেক্ট হিসেবে বেছে নেই তাহলে হয়তোবা দর্শক শ্রোতাদের আকর্ষণ কমে যাবে। প্রিয় বন্ধুরা, আমি দুটো গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি যে আমরা বর্তমান সময়ে অনেকটাই যন্ত্র নির্ভর এবং অনেকটাই রেপার্টরিকরণের উপর নির্দিষ্ট করে আমরা রুগীদেরকে ওষুধ নির্বাচনের চেষ্টা করি এবং হাতে কলমে আপনাদেরকে দেখাতে চেষ্টা করি যে এই রুগীর ক্ষেত্রে এই ওষুধটি গুরুত্বপূর্ণ। আমরা গত 3টি পর্ব ফেসবুক লাইভে আপনাদেরকে দেখিয়েছি যে সফটওয়্যার ভিত্তিতে ঔষধ নির্বাচন করলে সকল ডাক্তারদের একই ঔষধ নির্বাচন হবে এবং সেই ক্ষেত্রে ঔষধ নির্বাচনের ক্ষেত্রে সকল হোমিওপ্যাথিক চিকিৎসকদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। কিন্তু আমি একটু আগে দুটি তথ্য আমি নিজে বিশ্লেষণ করে দেখলাম যে আমাদের স্যার আজকের এই নির্ধারিত আলোচনার উপরে যখন স্টেরিলিটি কথাটা নির্বাচন করলাম তখন সফটওয়্যারে টাচ করে দেখলাম সেখানে স্টেরিলিটিতে 18টি লক্ষণ রয়েছে গুরুত্বপূর্ণ। কারো মাসিক কম, কারো বেশি, কারো ব্যথাযুক্ত, কারো কোপিয়াস, বিভিন্ন ধরনের এই লক্ষণগুলো 18টির গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে। সেখানে শুধুমাত্র যদি আমরা স্টেরিলিটির মানে কোনো রোগীর বাচ্চা ধারণ ক্ষমতা নেই এই শব্দটিকে যদি আমরা টাচ করি তাহলে সেখানে 99 অর্থাৎ 99টি ঔষধ পাওয়া যায়। সেইখানে শুধু ফার্স্ট গ্রেডে যদি আমরা টাচ করি তাহলে সেখানে 7টি ওষুধ রয়েছে। সেই 7টি ওষুধের মধ্যে স্যারের আজকে নির্বাচিত যে ওষুধটি এই ওষুধটির তালিকায় নেই। তালিকা আমরা বলবো যে প্রথম গ্রেডে যেহেতু নেই তাহলে স্যারের ওষুধটি ভুল দিয়েছেন। কথা এখানে আমি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম যে কাগজে কলমে অঙ্কের মতো বিজ্ঞান আপনাদের সত্য দেখায়, কিন্তু ডাক্তার হিসেবে রুগীকে উপলব্ধি করা স্যার যেভাবে বিশ্লেষণ করেছেন আমি মনে করি ওল্ড ইজ গোল্ড, প্রায় আমরা এই কথাটা বলি। সেই ওল্ড ইজ গোল্ড এটা আজকে স্যার আরো স্পষ্ট করলেন যে আমার সফটওয়্যারে যখন আমি দেখাবো আপনাদেরকে আগামী সপ্তাহে যে আমরা রুগীর ঔষধ নির্বাচনের ক্ষেত্রে এখানে এত নাম্বার পেয়েছে, সর্বোচ্চ নাম্বার পেয়েছে পালসিটিলা, বোরাক্স, অরামমেট, ন্যাট্রামিওর, এই ওষুধগুলা, তখন সেখানে ম্যাডোরিনাম নাম নেই। অথচ স্যার এখানে কনফার্ম কেস এখানে উপস্থাপন করলেন এবং আপনারা দিবালোকের মতো স্বচ্ছতার সাথে আপনারা বললেন এই রোগীর জন্য ম্যাডোরিনামই দরকার। তাহলে ম্যাডোরিনাম ফার্স্ট গ্রেডে নেই, সেখানে যোগ করে সকলকে আমরা দেখাইতে পারছি না যে ওই রুগীটার জন্য পজিটিভলি আমরা এত পয়েন্ট পেয়ে এই রুগীটাকে আমরা ম্যাডোরিনাম থেকে আরোগ্য লাভ করব। সুতরাং প্রিয় বন্ধুদের কাছে বিনীত অনুরোধ জানাবো স্যারের এই আলোচনাগুলো স্যারের জীবদ্দশায় আপনাদের জীবনের সাথে আপনারা আত্মস্থ করে নিন। এটা সুবর্ণ সুযোগ। আল্লাহর রহমত যে তিনি আমাদের বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের পক্ষ হয়ে দায়িত্ব নিয়েছেন, যতদিন তিনি জীবিত থাকবেন আপনাদেরকে তার অর্জিত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবেন। কিন্তু প্রিয় বন্ধুরাও অনুমান করে দেখেন যে স্যার চেম্বার বাদ দিয়ে দূর পারে এসে এখানে আমাদের সাথে জয়েন করেছেন, কত কষ্ট করে আজকে এখানে লাইভ করতেছেন। এটা যদি আপনারা লাইভ করতেন তাহলে আপনারা বুঝতেন যে সকল ব্যস্ততার মধ্যেও সকল গুরুত্বপূর্ণ কাজ ফেলেও এই লাইভে এসে আপনাদের সাথে শেয়ার করাটা, প্রযুক্তিগত বিভিন্ন ট্রাবল থাকে, যে বিভিন্ন বৈদ্যুতিক গোলযোগ থাকে, নেটওয়ার্কের সমস্যা থাকে, এগুলো ওভারকাম করে আমরা একটা লাইভ যখন করি কতটুকু কষ্ট করতে হয়। বন্ধুরা আপনারা আপনাদের এই সময়টুকুকে কখনো অবহেলা করবেন না এবং পরবর্তী লাইভে আপনারা যদি ম্যাটেরিয়ামেটিকা কনসেপ্টের উপর আলোচনা পছন্দ করেন তাহলে সেটা লিখবেন। আর যদি আজকে আমরা যে আলোচনা করেছি সেটা দ্বিতীয় পর্ব চান তাহলে আপনারা দ্রুততার সাথে লিখে দিবেন। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আমরা এই সাবজেক্টটি বেছে নেব, অথবা আমরা ম্যাটেরিয়ামেটিকা থেকে একটি ওষুধের উপর আমরা আলোচনা চলে যাব। আপনাদের চাহিদার উপর আমরা এই সাবজেক্টগুলো আমরা নির্ধারণ করব ইনশাল্লাহ। আপনাদের সেই পছন্দের সাবজেক্টের প্রতি আমরা লক্ষ্য রাখবো। স্যারকে বিনীত অনুরোধ জানাবো
স্যার আপনি আজকে দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো কথা বলেন তাহলে সেই কথা দিয়ে আজকের লাইভটি আমরা ইনশাআল্লাহ শেষ করব স্যার। হ্যাঁ, বললাম না, সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুক্রিয়া স্যার, শুভরাত্রি সকল বন্ধুদেরকে, শুভরাত্রি।